একটি চলন্ত ট্রেন, একদল মিলিটারি অফিসার এবং দুইজন রহস্যময় অনুপ্রবেশকারী। যখন সেই দুই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো, সবাই ভেবেছিল এরা সাধারণ চোর। কিন্তু কেউ জানতো না যে ট্রেনের কামরায় ধরা পড়া ওই দুটি মুখ আসলে গোটা ভারতের ঘুম কেড়ে নেওয়া দুই নরপিশাচ, রাঙা আর বিল্লা। দিল্লির ধৌলাকুয়া থেকে নিখোঁজ হওয়া দুই ভাই বোন, গীতা আর সঞ্জয় চোপড়া। তাদের অপরাধ কি ছিল? স্রেফ ভুল সময়ে ভুল মানুষের কাছে লিফট চাওয়া? আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই কালো পাতায়, যা তৎকালীন সরকারকে কাঁপিয়ে দিয়েছিল এবং ভারতের বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন অধ্যায় তৈরি করেছিল। তৈরি হয়ে যান এক হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। কালকা মেল নামের একটি ট্রেন যমুনা নদীর ব্রিজ পার হয়ে আগ্রার দিকে যাচ্ছিল। ব্রিজের উপর ট্রেনের গতি কিছুটা কম ছিল। ট্রেনের একটি কামরায় কিছু মিলিটারি অফিসার বসেছিলেন। তারা সবাই খুব উত্তেজিত ছিলেন। কেউ কেউ বাড়ি গিয়ে সন্তানদের সঙ্গে দেখা করবেন, কেউ বাবা মায়ের সঙ্গে। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন, কেউ খবরের কাগজ পড়ছিলেন, কেউ গান শুনছিলেন। কিন্তু ঠিক সেই সময় তাদের কামরায় দুজন লোক ওঠে। রোগাটে গরম, ময়লা পোশাক, উস্কো খুস্কো চুল এবং হাতে ব্যাগ। যেহেতু এটি মিলিটারি কম্পার্টমেন্ট ছিল, তাদের নেমে যেতে বলা হয়। কিন্তু তারা দাবি করে যে তারাও মিলিটারি অফিসার। তারা ভেবেছিল হয়তো এভাবে বোকা বানানো যাবে। কিন্তু আসল আর্মি অফিসারদের বোকা বানানো সহজ ছিল না। অফিসাররা বুঝে ফেলেন কিছু একটা গড়বড় আছে এবং তাদের ধরে ফেলেন। একেবারে ফিল্মি স্টাইলে তাদের দড়ি দিয়ে বাঁধা হয় যাতে তারা পালাতে না পারে। সবাই ভেবেছিল তারা সাধারণ চোর, কিন্তু তারা জানতো না যে তারা দিল্লির সবচেয়ে কুখ্যাত দুই অপরাধীকে ধরে ফেলেছে, রাঙা এবং বিল্লা। এই ঘটনা তৎকালীন প্রধানমন্ত্রীকেও কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু তারা এমন কি অপরাধ করেছিল যে পুরো দেশ তাদের ফাঁসি দেখতে চেয়েছিল? 26 অগস্ট 1978। দিল্লিতে সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। শহর জুড়ে সতর্কতা জারি ছিল। ধৌলাকুয়ার অফিসার্স এনক্লেভে ক্যাপ্টেন মোহন এবং রাম চোপড়ার পরিবারও বাড়িতেই ছিল। তাদের দুই সন্তান, 16 বছরের মেয়ে আর 14 বছরের একটি ছেলে। তাদের অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রামে অংশ নিতে যাওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ক্যাপ্টেন মোহন কিছুটা চিন্তিত থাকলেও সন্তানদের উৎসাহ দেখে তাদের একা যেতে দিতে রাজি হন। তবে শর্ত দেন যে প্রোগ্রাম শেষে তিনি নিজেই তাদের আনতে যাবেন। সন্ধ্যা 6টা নাগাদ তারা বাড়ি থেকে বের হয়। রেডিও স্টেশন ছিল 7 কিলোমিটার দূরে। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া সম্ভব ছিল না, তাই তারা লিফট নেওয়ার কথা ভাবে। 1978 সালে দিল্লি এখনকার মতো এতটা বিপজ্জনক ছিল না, তাই তারা এক অপরিচিত ব্যক্তির গাড়িতে লিফট নিয়ে গোল ডাকখানার কাছে নামে। অন্যদিকে চোপড়া পরিবার রেডিওর সামনে বসেছিল সন্তানদের গলা শোনার জন্য। কিন্তু রাত 7:30 বা 8টা বেজে গেলেও রেডিওতে তাদের কোনো আওয়াজ পাওয়া গেল না। ক্যাপ্টেন মোহন ভাবলেন হয়তো তারা দেরি করে পৌঁছেছে। রাত 8:45-এ তিনি তাদের আনতে স্টেশনে যান, কিন্তু সেখানে কাউকে পাননি। স্টেশনের ভেতরে গিয়ে জানতে পারেন গীতা ও সঞ্জয় নামে কেউ সেখানে পৌঁছায়নি। এখানে বলে রাখি, গীতা ও সঞ্জয় হচ্ছে তাদের দুটি সন্তানের নাম। ওই যে বললাম 16 বছর আর 14 বছর। আতঙ্কিত হয়ে তিনি বাড়ি ফিরে সবাইকে ফোন করেন, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়, আর এখানেই মোড় ঘুরে যায়। ধনীরাম নামে এক ব্যক্তি দিল্লির রিজ এলাকায় গরু চড়াতে গিয়ে ঝোপের মধ্যে পচা গন্ধ পান। সেখানে তিনি একটি ছেলে ও একটি মেয়ের বিকৃত দেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে পৌঁছায় এবং ক্যাপ্টেন মোহন দেহ দুটি শনাক্ত করেন। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় তাদের উপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়েছিল এবং শ্বাসরোধ করে করা হয়েছিল। গীতার উপর যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছিল। তদন্ত ও পুলিশের গাফিলতি তদন্তে জানা যায় 26 অগস্ট সন্ধ্যায় ভগবান দাস নামে এক ব্যক্তি একটি সরিষা রঙের ফিয়াট গাড়ি থেকে বাচ্চাদের চিৎকার শুনতে পেয়েছিলেন। তিনি কিন্তু পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হয়নি। অন্য এক ব্যক্তি বাবলুলাল গাড়ির নম্বর নোট করেছিলেন HRK 8930, কিন্তু পুলিশ ভুলবশত তা MRK 8930 হিসেবে লিখে রাখে। এই ছোট্ট ভুলের কারণে অপরাধীরা পালানোর সময় পেয়ে যায়। পরে পুলিশ মাজলিস পার্কের কাছে পরিত্যক্ত অবস্থায় সেই ফিয়াট গাড়িটি খুঁজে পান। গাড়ির ভেতর তো চুল এবং কিছু আঙুলের ছাপ পাওয়া যায়।
এবার আসি রাঙা ও বিল্লা আসলে কে ছিল। কুলজিৎ সিং ওরফে রাঙা, বয়স 24, মুম্বাইয়ের ট্রাক ড্রাইভার। যশবীর সিং ওরফে বিল্লা, বয়স 22, আগে থেকেই নানা অপরাধে যুক্ত। তারা মুম্বাই থেকে পালিয়ে দিল্লি এসেছিল এবং একটি গাড়ি চুরি করে অপহরণের ছক কষেছিল। তাদের লক্ষ্য ছিল কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। দুর্ভাগ্যবশত গীতা ও সঞ্জয় তাদের প্রথম শিকারে পরিণত হয়। পার্কের কাছে তারা যখন জানতে পারে যে বাচ্চাদের বাবা একজন নেভি অফিসার, তখন রাঙা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বিল্লা টাকার জন্য অটল ছিল। সঞ্জয় যখন বাধা দেওয়ার চেষ্টা করে, তারা তলোয়ার দিয়ে তাকে নৃশংসভাবে করে। তারা গীতার ওপর অকল্পনীয় নির্যাতন চালায় এবং শেষ পর্যন্ত তাকেও ফেলে দেহ ঝোপের মধ্যে ফেলে দেয়। পালানোর সময় ট্রেনের কামরায় ধরা পড়ে তারা। আদালত রাঙা ও বিল্লাকে দণ্ড দেয়। তিহার জেলে তাদের রাখা হয়েছিল। 31 জানুয়ারি 1982 সালে তাদের ফাঁসি দেওয়া হয়। এর আগে বিল্লা কাঁদছিল, কিন্তু রাঙা শান্ত থাকার ভান করছিল। কথিত আছে ফাঁসির 2 ঘন্টা পর পর্যন্ত রাঙার হৃদস্পন্দন সচল ছিল, যা এক বিরল ঘটনা। এই ঘটনা ভারতের অপরাধ ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রয়েছে। 2012 সালের নির্ভয়া কাণ্ড আবারও দিল্লিবাসীকে এই ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছিল। 31 জানুয়ারি 1982 তিহার জেলের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রাঙা আর বিল্লার পাপের অধ্যায় শেষ হয়েছিল ঠিকই, কিন্তু গীতা আর সঞ্জয়ের পরিবারের সেই শূন্যতা কোনোদিন পূরণ হয়নি। এই কেস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ছদ্মবেশে শয়তান আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। 1978 সালের সেই ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তার অনেক নিয়ম বদলেছিল, কিন্তু 2012 নির্ভয়া কাণ্ড আমাদের আবার মনে করিয়ে দিয়েছে বিপদ এখনও শেষ হয়নি। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, কারণ আপনার নিরাপত্তার দায়িত্ব সবার আগে আপনার। এমন আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।